তো গল্পের শুরুতে সোফিয়া নামক একটি মেয়েকে দেখানো হয় যে হলো মেরিন গবেষক, যে তার টিমকে নিয়ে লিলিপ নামক একটি হাঙরের ওপর রিসার্চ করছিল। তো একদিন সে তার হাজব্যান্ড ক্রিসের সাথে সামুদ্রিক জীবনের ওপর একটি ডকুমেন্টারি বানাচ্ছিল। ঠিক তখনই তাদের টিমের দুজন এসে বলে যে তারা একটি সিগন্যাল পেয়েছে। এটা শোনা মাত্রই তারা সমুদ্রের ভেতরে যাওয়ার জন্য তৈরি হতে থাকে, আর সোফিয়া এবং জেড শিপেই অপেক্ষা করতে থাকে। বাকি দুজন সমুদ্রে চলে যায়। এবার সোফিয়া তাদের গাইড করছিল। যেই ক্রিস এগোয় সে সেখানে একটি নীল তিমির বাচ্চাকে দেখতে পায়, জালে আটকে যাওয়ার কারণে যার মৃত্যু হয়ে গেছিল, যার অর্ধেক শরীর খাওয়া ছিল। ভালোভাবে দেখলে বোঝা যায় সেটার ওপর খুব বড় কোনো জীবের দাঁতের চিহ্ন ছিল। তখন সোফিয়া বুঝতে পারে ওই সিগন্যাল লিলিপ নামক হাঙরের গায়ে লাগানো ট্র্যাকার থেকে আসছিল, যে তাদের দিকেই এগোচ্ছিল। ইতিমধ্যে বেশ কিছু শার্ক ক্রিসের পাশে এসে ঘোরাঘুরি করছিল। সোফিয়া তাদের সাবধান থাকতে বলে, কিন্তু হঠাৎই তাদের পাশ থেকে যখন লিলিপ যায় তারা তাকে দেখে তো অবাক হয়ে যায়। ক্রিস বলে, এটা কি সেই হাঙরটা? সোফিয়া উত্তরে বলে, এখানে তো লিলিপের থাকার কথা ছিল। 3 মাস আগেই তো লিলিপের দৈর্ঘ্য মাত্র 2.5 মিটার ছিল, কিন্তু এরপর তার গায়ে লাগানো ট্র্যাকারের দিকে যেই তাদের নজর যায় তাদের বুঝতে আর অসুবিধা হয় না যে এটা হলো সেই লিলিপ, যে এখন 10 মিটার লম্বা হয়ে গেছে। তখন তারা ভাবে তাদের শীঘ্রই জল থেকে উঠে যাওয়া উচিত, কিন্তু সোফিয়া ক্রিসকে লিলিপের স্যাম্পেল নিয়ে আসতে বলে, কারণ সে জানতে চাইছিল যে এত তাড়াতাড়ি লিলিপ এত বড় হয়ে গেল কিভাবে। আর এবার ক্রিস তার স্যাম্পেল নেওয়ার জন্য যেই তাকে ইনজেক্ট করে অমনি লিলিপ পালিয়ে যায়, কিন্তু তারা তাদের যতটুকু স্যাম্পেল প্রয়োজন ততটা নিয়ে নিতে পেরেছিল, তাই তারা বাইরে চলে আসতে থাকে। কিন্তু তখনই লিলিপ ফিরে এসে তাদের ওপর হামলা করে দেয় এবং একে একে তাদের মেরে ফেলে। এইসব দেখে সোফিয়া তাদের বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়, কিন্তু সে ভেতরে গেলে ক্রিসের একটা হাত দেখতে পায়। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং উপরে বোটে চলে আসতে থাকে। তখন লিলিপ তার দিকে এসে হামলা করতে থাকে। সে বেঁচে গেলেও লিলিপের সাথে একটা জালে আটকা পড়ে সমুদ্রের গভীরে চলে যেতে থাকে। সেখানে জলের ভীষণ প্রেশার ছিল, তাই তার কান থেকে রক্ত বেরোতে শুরু করেছিল। সে কোনো ক্রমে জালটাকে কেটে ফেলে এবং জলের ওপরে উঠে আসতে সক্ষম হয়। তো এবার এখান থেকে 3 বছর পরের দৃশ্য দেখানো হয়। প্যারিসের সেন নদীতে দুটো ছেলে কিছু খুঁজছিল, কারণ তারা ভাবছিল তারা দামি কিছু জল থেকে পাবে। এরপর তাদের ম্যাগনেট ভারী লাগছিল। তাড়াতাড়ি তারা সেটাকে টেনে বাইরে আনে এবং তাতে যা উঠেছিল তা দেখে তো তাদের চোখ কপালে উঠে যায়, কারণ সেই ম্যাগনেটের সাথে উঠে এসেছিল একটা মিসাইল, যা দেখে তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে তদন্ত করতে থাকে। আদিল নামক এক অফিসার রিপোর্টারদের বলে, ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এখনও অবধি এই নদী থেকে 100-রও বেশি মিসাইল আর বম পাওয়া গেছে। তখন রিপোর্টার জিজ্ঞাসা করে, এত বম প্যারিসে কিভাবে এলো? আদিল বলে, বেশিরভাগ বমই দ্বিতীয় বিশ্বযুদ্ধের, যেগুলো জলের ধারায় বইতে বইতে এখানে চলে এসেছে। এতে টেনশন করার কিছুই নেই, কারণ বেশিরভাগ বম আর মিসাইলই খারাপ হয়ে গেছে। এরপর স্ক্রিন শিফট হয় আর সোফিয়াকে দেখানো হয়, যে শার্কের ওপর রিসার্চ করা ছেড়ে দিয়েছে। সে এখন বাচ্চাদের সামুদ্রিক জীবনের ব্যাপারে শিক্ষা দেয়। এই রকম বাচ্চাদের বোঝানোর সময় একটা দুষ্টু বাচ্চা বলে ওঠে যে, হ্যাঁ, এইসব করতে গিয়েই তো আপনার পুরো টিম শেষ হয়ে গেছিল, আর এরপরও আপনি আমাদের জ্ঞান দিচ্ছেন। এটা শুনে সোফিয়া ইমোশনাল হয়ে পড়ে এবং বাড়ি চলে যেতে থাকে। কিন্তু তখনই মিকা নামক একটি মেয়ে তার সাথে কথা বলতে আসে, কিন্তু সোফিয়া তাকে ইগনোর করে চলে যেতে থাকে। তখনই মিকা বিকন 7-এর নাম বলে, যেটা শুনে সোফিয়া অবাক হয়ে যায়, কারণ এটা ওই ট্র্যাকারের নাম ছিল যেটা তারা লিলিপের ওপর লাগিয়েছিল। এরপর মিকা তাকে তার অর্গানাইজেশনে নিয়ে আসে, যেখানে সে হাঙরের ব্যাপারে রিসার্চ করে। মিকা বলে সোফিয়া তাদের রোল মডেল, আর তার রিসার্চের কারণেই তারা এত দূর এগোতে পেরেছে। এরপর মিকা তাকে লিলিপের লোকেশন দেখায়, যেটা এখন সেন নদীতে চলে এসেছে। কিন্তু সোফিয়া এটা বিশ্বাস করতে পারছিল না, কারণ তার অনুযায়ী লিলিপ নদীর জলে বেঁচে থাকতে পারে না। মিকা বলে, হয়তো ক্লাইমেট চেঞ্জের কারণে লিলিপ এখানে চলে এসেছে, আর এখন তাকে সমুদ্রে ফেরত পাঠাতে হবে, না হলে সে এই নদীর জলে মারা যাবে। আর এবার সে সোফিয়ার সাহায্য চায়, কিন্তু সোফিয়া এতে মানা করে দেয় এবং বাড়ি চলে যায়। বাড়ি এসে সে তার টিমের শেষ ভিডিওগুলো দেখতে থাকে, যেগুলো দেখে সে খুব দুঃখী হয়ে পড়ে। এরপর সে সত্যিই লিলিপের লোকেশন দেখে অবাক হয়ে যায়, কারণ সে সত্যিই সেন নদীতে চলে এসেছিল, আর সে প্যারিসের লোকেদের জন্য এক বিপদ হয়ে দাঁড়িয়েছিল। তাই সোফিয়া তাকে ধরার জন্য সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মিকা আর বেন লিলিপের লোকেশন অনুযায়ী সেন নদীতে চলে যায়।
মিকা জলের তলায় ডুব দেয়। সে সদ্য অ্যাক্সিডেন্ট হওয়া একটি গাড়ি দেখতে পায়, যেটাতে একটা বড় কোনো জীবের দাঁতের চিহ্ন ছিল। এবার বেন দেখে সেখানে পুলিশ চলে এসেছে, তাই সে মিকার গায়ে বাঁধা দড়িটা টানতে থাকে, কিন্তু মিকা সেই দড়িটাকে তার থেকে মুক্ত করে দেয়। বেন পুলিশের ভয়ে বোট নিয়ে পালিয়ে যায়, আর কিছুক্ষণ পর মিকা বাইরে এসে পুলিশের কাছে ধরা পড়ে যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যেতে থাকে। অন্যদিকে সোফিয়া লিলিপের লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায়। তখন পুলিশ মিকাকে নিয়ে যাচ্ছিল। আদিলের পর বোট নিয়ে অ্যাঙ্গেলস নামক এক জায়গায় যায়, যেখানে তার বন্ধু এডওয়ার্ড তার জন্য অপেক্ষা করছিল। আদিল তাকে কিছু একটা দিয়ে সোজা থানায় চলে আসে। এদিকে সোফিয়া তাদের দেখে যখন সেখানে পৌঁছায়, তখন সে দেখে সেখানে কেউই নেই, কিন্তু এডওয়ার্ডের কুকুর বারবার নদীর দিকে দেখে চিৎকার করছিল, যেন এখানে কোনো একটা অনর্থ ঘটেছে। সোফিয়া এটা দেখে একটু অবাক হয়ে যায়। সে এরপর বাড়ি ফিরে যায়। পরদিন সকালে আদিল মিকাকে জিজ্ঞাসা করে যে তুমি ওখানে কি করছিলে। তখন সে বলে সেন নদীতে একটা খতরনাক হাঙর আছে, যেটা আদিল বিশ্বাস করে না। অন্যদিকে সোফিয়ার কাছে আদিলের কল আসে। সে সোফিয়াকে ডেকে পাঠায়। সোফিয়া পৌঁছে বুঝতে পারে যে মিকা আদিলকে কল করতে বলেছে। তখন সোফিয়া এডওয়ার্ডের মৃতদেহ দেখে, যেটা সেন নদী থেকে পাওয়া গেছে। তার অর্ধেক শরীর কিছুতে খেয়ে নিয়েছে। সে সোফিয়াকে জিজ্ঞাসা করে এটা কি হাঙরের কাজ। সোফিয়া কিছুক্ষণ দেখার পর বলে যে এটা লিলিথই করেছে। কিছুক্ষণ পর আদিল মিকা আর সোফিয়াকে পুলিশ চিফের সঙ্গে দেখা করায়। মিকা বলে যে সেন নদীতে একটা খতরনাক হাঙর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ চিফও তাদের কথা বিশ্বাস করে না। সেভাবে এডওয়ার্ড বোটের ব্লেডের দ্বারা ঘায়েল হয়ে মারা গেছে। সে আদিলকে হাঙরের উপস্থিতির প্রমাণ আনতে বলে। এরপর আদিল একটা টিম বানিয়ে অগ্রসর হয়। আদিল সোফিয়াকেও তার সাথে নিয়ে যায়। এদিকে মিকা তাদের পিছু নিতে থাকে। লোকেশনে পৌঁছে আদিল টিমকে নদীতে নামিয়ে দেয়। সোফিয়া আর আদিল ওপরে বসে তাদের গাইড করতে থাকে। অন্যদিকে মিকা ভাবে এরা মানুষদের বাঁচানোর জন্য শার্ককে ধরে মেরে ফেলবে, তাই সে তাড়াতাড়ি বেনকে কল করে ট্র্যাকারকে ডিসকানেক্ট করে দিতে বলে। বেন বলে যদি সে এমনটা করে তাহলে হয়তো এর পরে আর কানেক্ট করতে পারবে না, কিন্তু তাও মিকার জোড়াজুড়িতে বেন সেটাকে ডিসকানেক্ট করে দেয়। ফলে পুলিশ ওখানে পৌঁছালে হঠাৎই সিগন্যাল পাওয়া বন্ধ হয়ে যায়। সোফিয়া বুঝতে পারে না যে হঠাৎ সিগন্যাল বন্ধ হলো কিভাবে, কিন্তু তখন জলের মধ্যে তারা কোনো বড় জন্তুর উপস্থিতি টের পায়। ফলে আদিল শীঘ্রই তার টিমকে টেনে ওপরে নিয়ে আসে এবং লিলিপের হামলা থেকে তারা বেঁচে যায়। তারা খুবই ভয়ভীত হয়ে পড়ে, কারণ তারাও বুঝতে পারে যে জলে কিছু একটা ছিল। তখন আদিল সোনার ডিভাইস চেক করে, যা দেখে সে তো হতভম্ব হয়ে যায়, কারণ সোনার ডিভাইস অনুযায়ী প্রায় 20 মিটার লম্বা হাঙর তখন ওই নদীতে ছিল। আদিল সন্দেহ করে যে সোফিয়াই ট্র্যাকারকে বন্ধ করে দিয়েছিল, তাই সে ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দেয়। এরপর সোফিয়া মিকার কাছে গিয়ে ট্র্যাকার বন্ধ করার জন্য রাগ দেখাতে থাকে। মিকা বলে তুমি তো সেটাকে মারতে চাইবেই। সোফিয়া বলে ওই হাঙর কাউকেই তার বন্ধু ভাবে না। 3 বছর আগে আমিও এই চেষ্টাটাই করেছিলাম, কিন্তু তখন যা হয়েছিল তা সবাই জানে। মিকা বলে সেটাতেও তোমারই দোষ ছিল, তোমার তার কাছেই যাওয়া উচিত ছিল না। এরপর সোফিয়া রাগ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর মিকা লিলিপকে বাঁচানোর জন্য একটা প্ল্যান বানায়। সে একটা ভিডিও বানায়। সে তার মতোই সমাজসেবীদের লিলিপকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে, বলে তারা যদি লিলিপকে না বাঁচায় তাহলে পুলিশ লিলিপকে মেরে ফেলবে। সে সবাইকে এক জায়গায় সম্মিলিত হতে বলে। ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেয়। অন্যদিকে আদিল পুলিশ চিফকে বোঝায় যে আমাদের ওই নদীকে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া উচিত। পুলিশ চিফ তাকে বলে কিছুদিন পর ওই নদীতে ট্রিঅ্যাথলন নামক একটি ইভেন্ট হবে, তাই মেয়র এতে কিছুতেই রাজি হবে না। তাও আমরা কাল তার সাথে কথা বলতে যাব। এরপর আদিল বাড়ি এসে সোফিয়ার ভিডিও দেখতে থাকে, যা থেকে তার টিমের ব্যাপারে এবং তার হাজব্যান্ডের মর্মান্তিক মৃত্যুর ব্যাপারে সে জানতে পারে। আদিল নিজের ভুলটা বুঝতে পারে, তাই পরদিন সে সোফিয়ার কাছে গিয়ে ক্ষমা চায়। সে সোফিয়াকে মেয়রের সাথে যে মিটিং হতে চলেছে তাদের সঙ্গে যোগ দিতে বলে। সোফিয়া এতে রাজিও হয়ে যায়। এরপর তারা মেয়রের অফিসে চলে যায়। সেখানে পুলিশ চিফ মেয়রকে বলে যে সেন নদীতে একটা ভয়ঙ্কর হাঙর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মেয়র তার কথা গুরুত্ব সহকারে না নিয়েই বলে কিছুদিনের মধ্যেই এখানে ট্রিঅ্যাথলন নামক একটা ইভেন্ট হবে। সারা পৃথিবী শুদ্ধ রিপোর্টার এই ইভেন্টকে কভার করতে আসবে। 1000-এরও বেশি লোক এই ইভেন্টে যোগদান করবে, তাই আমি ইভেন্ট আটকাতে পারবো না, কারণ এই ইভেন্টের বাজেট মিলিয়ন ছাড়িয়ে যাবে। সে তাদের যে কোনো প্রকারে হাঙরকে নদীর বাইরে বের করার কথা বলে। এরপর আদিল সোফিয়াকে তার প্ল্যান জিজ্ঞাসা করে।
সোফিয়া বলে আমরা হাঙরকে ট্র্যাপ করে তারপর তাকে অজ্ঞান করে সমুদ্রের দিকে নিয়ে যাব। এটা শুনেই সবাই নিজের নিজের কাজে লেগে পড়ে। এর মধ্যেই বেন তার কাছে আসে এবং বলে মিকা পাগল হয়ে গেছে। সে অন্যান্য সমাজসেবীদের সঙ্গে নিয়ে সোনারের সাহায্যে লিলিতকে সমুদ্রে পাঠানোর চেষ্টা করছে। সে এও বলে যে সেই ট্র্যাকারকে আবার অ্যাক্টিভেট করে দিয়েছে। এতে তারা শার্কের এক্স্যাক্ট লোকেশন জেনে গেছে। সবাই আজই সেখানে জড়ো হতে চলেছে। ওই জায়গার নাম ছিল ক্যাটাকম। সেটা প্যারিসের একটা আন্ডারগ্রাউন্ড এলাকা। তারা ব্যানকে ফিরে যেতে বলে এবং প্রমিস করে যে তারা সেখানে অবশ্যই যাবে বাকিদের সাহায্য করার জন্য। কিছুক্ষণ পর পুলিশরা সেখানে পৌঁছে যায়, কিন্তু এর পরের রাস্তা সংকীর্ণ হওয়ায় তারা হেঁটেই এগিয়ে যায়। অন্যদিকে মিকারা আগে থেকেই ওখানে পৌঁছে গেছিল। সে সোনার যন্ত্রটি নিয়ে জলে নেমে পড়ে। সে আশা করছিল সোনার ডিভাইসের সাহায্যে লিলিত সমুদ্রে ফিরে যাবে। তখন আদিল সেখানে পৌঁছে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। মিকা তখন জলেই ছিল। তখন লিলিপ আসে। সে আগের তুলনায় বহুগুণ বড় হয়ে গেছিল। সবাই তাকে দেখে ভয় পেয়ে যায়। এর মধ্যেই লিলিপের একটা বাচ্চা মিকার কাছে আসে, আর মিকা তার গায়ে হাত বোলাতে থাকে। সোফিয়া তাকে এমনটা করতে মানা করে, কারণ লিলিপ এতে ভয় পেয়ে যাবে, কিন্তু মিকা তার কোনো কথাই শোনে না। তখন লিলিপ জলের ভেতরে চলে যায়। আদিল এটা দেখে মিকাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়, কিন্তু আদিল তাকে বাঁচানোর আগেই লিলিপ তার উপর হামলা করে মিকাকে মেরে ফেলে। এটা দেখে সবার মধ্যে হুড়োহুড়ি বেঁধে যায় পালানোর জন্য। কিছু মানুষ জলে পড়ে যায়, আর পুলিশ কিছু মানুষকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু বেশ কিছু মানুষ হাঙরের শিকারও হয়ে যায়। এর মধ্যে ব্যানকেও হাঙর মেরে ফেলে। আদিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ফায়ারিং করতে থাকে, কিন্তু হাঙর এতে পালিয়ে যায়। বাকিদের হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এত লোককে মরতে দেখে সোফিয়া শক হয়ে যায়। আদিল তাকে বোঝায় যে এতে তোমার কোনো দোষ নেই, কারণ তুমি তো হেল্প করার জন্যই গেছিলে। এর মধ্যে এক অফিসার এসে আদিলকে কিছু একটা বলে, যেটা শুনে তারা আবার ঘটনাস্থলে ফিরে যায়। সেখানে লিলিপের বেবি আদিলের ফায়ারিংয়ের কারণে মারা গেছিল। এরপর বাচ্চা হাঙরটাকে তারা ল্যাবে নিয়ে আসে এবং সোফিয়া তার উপর রিসার্চ করতে থাকে। এতে তারা বুঝতে পারে যে হাঙর এখন নিজেকে মিষ্টি জলে থাকার যোগ্য বানিয়ে ফেলেছিল। তার পেট থেকে অনেক ছোট হাঙরের বাচ্চা বেরিয়ে আসে, যেটা দেখে সোফিয়া হতবাক হয়ে যায়, কারণ এই হাঙর কেবল 2 মাসেরই ছিল। এতে সে বুঝতে পারে হাঙর পার্থেওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চার জন্ম দিচ্ছে, যাতে পুরুষ সঙ্গীর কোনো প্রয়োজন পড়ে না। লিলিপ এখন সম্পূর্ণ নতুন ধরনের হয়ে গেছে এবং খুব দ্রুত তারা তাদের বংশবৃদ্ধি করছে। যদি আমরা এদের সবাইকে শেষ করতে না পারি, তাহলে একদিন তারা আমাদের অস্তিত্ব সংকটে ফেলে দেবে। এটা শুনে আদিল অবাক হয়ে যায় এবং পরদিন তারা পুরো ঘটনা মেয়র এবং প্রেসিডেন্টকে বলে এবং এই ইভেন্ট ক্যান্সেল করে দিতে বলে। কিন্তু এটা করতে মেয়র রাজি হয় না। সে উল্টো সোফিয়াকেই এর জন্য দায়ী করতে থাকে। এতে সোফিয়া রেগে যায় এবং তার ওপর চিৎকার করতে শুরু করে। এতে মেয়র সোফিয়াকে বের করে দেয় এবং বলে সব সামলানোর দায়িত্ব এখন থেকে আর্মির, তাই তোমাকে আর কিছুই করতে হবে না। এরপর আদিল আর সোফিয়া একটা প্ল্যান বানায়। সে তার টিমকে বলে আমাদের শহরকে বাঁচানোর জন্য আমাদেরই এবার কিছু করতে হবে, যাতে তার টিম তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। কিন্তু ইভেন্ট শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টাই বাকি ছিল। তারা প্ল্যান বানায় যে তারা ক্যাটাকমকে বোম দিয়ে উড়িয়ে দেবে, যার জন্য আদিল তার টিমকে 2 ভাগে বিভক্ত করে দেয়। একটা টিম বম নিয়ে জলে যাবে, আর একটা টিম বোটে তাদের জন্য অপেক্ষা করবে, কারণ বম অ্যাক্টিভেট হওয়ার পর তাদের হাতে কেবল 3 মিনিটই থাকবে। এরপর তারা মিসাইল নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ইভেন্ট শুরু হওয়ার টাইম হয়ে গেছিল। আর্মিরাও পৌঁছে গেছিল। মেয়র এসে উৎসাহ দিতে থাকে। এরপর মেয়রের ইশারায় সবাই জলে নেমে পড়ে। অন্যদিকে আদিলরা ক্যাটাকম পৌঁছে গেছিল। সেখানে লিলিপ তার বংশবৃদ্ধির জন্য বাসা বানিয়েছিল। হাঙরের থেকে বাঁচার জন্য তাদের কাছে একটা যন্ত্র ছিল। সোফিয়ার কিছু একটা অদ্ভুত ফিল হয়, কিন্তু সে সেটাকে ইগনোর করে 2 জায়গায় বম লাগিয়ে দেয়। এবার তাদের কাছে বাঁচার জন্য মাত্র 3 মিনিটই ছিল। তখনই এক অফিসারের ওপর হাঙর হামলা করে দেয় এবং তাকে টুকরো টুকরো করে দেয়। এটা দেখে সবাই এক জায়গায় জড়ো হয়ে যায়। তখন হাঙরদের দেখার জন্য আদিল ফ্লেয়ার গান চালায়। তাদের সংখ্যা দেখে তো অফিসাররা হতবাক হয়ে যায়, কারণ তাদের সংখ্যা ছিল 1000-এ। এখন সমস্যা হলো, যে অফিসার মারা গেছে বমের রিমোট তার কাছেই ছিল। এবার সেটাকে ওঠানোর জন্য এক অফিসার এগিয়ে যায় এবং রিমোট উঠিয়ে সুইচ টিপে দেয়, কিন্তু তার ফেরত আসার আগেই হাঙররা তার উপরও হামলা করে মেরে ফেলে। এবার কিছু সেকেন্ডের মধ্যেই বম ফাটতে চলেছিল, তাই সোফিয়া আদিলকে নিয়ে চলে আসতে থাকে। তখনই একটা বম ব্লাস্ট হয়ে যায় এবং আদিল ঘায়েল হয়ে যায়।
কিন্তু সোফিয়া তাকে সঙ্গে নিয়ে সেফলি বোটে চলে আসে। এবার সোফিয়া আদিলকে বোটে রেখে চেক করতে যায় যে বম ব্লাস্ট হওয়ার পরেও আর কেউ বেঁচে আছে কিনা। কিন্তু সোফিয়া সেখানে গেলে লিলিপ সামনে চলে আসে। এতে সোফিয়া ভয় পেয়ে যায়। লিলিপ তার বাচ্চার মৃত্যুর কারণে বেশ রেগেছিল, তাই সে পুলিশদের বোটটাকে নিয়ে ধাক্কা দিয়ে উল্টে দেয়। সোফিয়া তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে লিলিপ বাকি 2 টিম মেম্বারকে তার শিকার বানিয়ে নিয়েছিল। সোফিয়া আদিলকে নিয়ে উল্টানো বোটে উঠে প্রাণ বাঁচায়। এরপর লিলিপ সেফটি নেট ছিঁড়ে সাঁতারুদের দিকে এগোতে থাকে এবং একে একে তাদের ওপর হামলা করতে থাকে। এটা দেখে সবাই বুঝে উঠতে পারে না যে সেখানে কি হচ্ছে, কিন্তু এরপরেই লিলিপ জলের বাইরে বেরিয়ে এসে এক সুইমারের ওপর হামলা করে দেয়, যাতে বাকি সবাই ভয় পেয়ে যায় এবং হুড়োহুড়ি বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে আর্মির টিম সেখানে পৌঁছায় এবং লিলিপের ওপর গুলি চালাতে থাকে। কিন্তু এটা দেখে আদিল ফায়ারিং করতে মানা করে, কারণ ওই নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক মিসাইল এখনও অ্যাক্টিভেট ছিল। কিন্তু আর্মি কমান্ডার তার কোনো কথাই শোনে না এবং তারা লাগাতার লিলিপের ওপর ফায়ারিং করতে থাকে, যাতে লিলিপ তো পালিয়ে যায়। এর মধ্যে গুলি লাগার কারণে কিছু মিসাইল উপরে উঠে আসে এবং আবার নিচে গিয়ে পড়ে, ফলে সেগুলো অ্যাক্টিভেট হয়ে ফেটে যায়। আর একটা ব্লাস্টের কারণে বাকি মিসাইলও ব্লাস্ট হতে শুরু করে, যার ফলে নদীতে সুনামি চলে আসে এবং সবাই এর কবলে চলে আসে। আর কিছুক্ষণের মধ্যেই পুরো শহর জলের তলায় চলে যায়। যার কিছু ঘন্টা পর সোফিয়া আদিলকে খুব আহত অবস্থায় খুঁজে পায়। সে তাকে নিয়ে একটা বিল্ডিংয়ের টপে এসে ওঠে। এদিকে আদিলেরও জ্ঞান ফিরে আসে। তারা দেখে তাদের আশেপাশ দিয়ে হাজারখানেক হাঙর ঘুরে বেড়াচ্ছে। তারা লিলিপকেও দেখতে পায়, যাতে সোফিয়া আর আদিল বুঝতে পারে যে লিলিপ আরও অনেক জায়গায় তার ব্রিডিং প্লেস বানিয়েছিল। এখন পুরো প্যারিস জলের তলায় ছিল আর জলে হাঙর ঘুরে বেড়াচ্ছিল। আর এই মিস্ট্রির সাথেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।